স্টার্ট। সো আমরা আজকে যেটা পড়বো এটা হচ্ছে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল কি মনে আছে আপনাদের? একটু চেষ্টা করেন সবাই। হোয়াট ইজ দ্যাট? হ্যাঁ, না না, দেখেন কস্ট, কস্ট ঠিক আছে। কস্ট, কস্ট মানে কি? খরচ। ক্যাপিটাল মানে কি? বা অ্যাসেট বলতে পারেন, বা মনে করেন আপনার এনি সর্ট অফ ফান্ড ইজ এ ক্যাপিটাল ফর ইউ, রাইট? বিকজ ইউ উইল এমপ্লয় দিস ফান্ড অ্যান্ড এমপ্লয়িং দিস ইউ উইল গেট দ্য রিটার্ন, বা ওখান থেকে টাকা বের করবেন, ঠিক না? সো এনি সর্ট অফ ফান্ড ক্যান বি টার্মড অ্যাজ ক্যাপিটাল। ওকে, সো এই ক্যাপিটাল যখন আপনি নেন তখন আপনাকে কি করতে হয়? একটা কস্ট দিতে হয়। কস্টটা কেমন? সাপোজ আপনি যদি কারো কাছ থেকে লোন নেন, ব্যাংক থেকে লোন নেন, তাহলে কি করেন? ইন্টারেস্ট পে করেন। ইন্টারেস্ট কি আপনার জন্য একটা কস্ট, ঠিক না? নাকি? আবার যখন আপনি কাউকে আপনার কোম্পানির মালিকানা বেচে দেন তখন কি তাকে একটা ডিভিডেন্ড দিতে হয় না? ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশ, মানে লাভ তো আবার পুরা দিয়ে দিবেন না, পুরা দিয়ে দিলে আপনি ব্যবসা করতে নামছেন কেন, ঠিক না? সো পুরা দিয়ে দিবেন না। আবার এক টাইপের মানুষজন আছে ওরা লোন টোন নিয়ে নিজেই সব মেরে দেয়, ওইটাকে তো জানেনি সবাই, ঠিক আছে? ওই থেকে না গেলাম। তো জিনিসটা হচ্ছে যে আপনি যখন মালিকানাও দিবেন তখনও কিন্তু আপনার একটা কস্ট ইনকার হয়, ঠিক না? কারণ আপনি যাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা নিচ্ছেন, মনে করেন আমি, আপনি, আমরাই তো সাধারণ মানুষই তো ওখানে ইনভেস্ট করতেছি, ঠিক না? শেয়ার মার্কেট থেকে যখন আমরা স্টক কিনি, পারচেজ করি, তখন আমরা কি একটা টাকা দিই, টাকা দিয়ে কিনি। এই টাকাটা কোম্পানি কি করে? তাদের অপারেশনে কাজে লাগায়, তাদের ব্যবসায় কাজে লাগায়, ব্যবসাকে মানে এনলার্জ করে, বড় করে, ঠিক আছে? সো এই যে আপনার যে ইকুইটি হোল্ডারকেও তো একটা লাভের অংশ দিয়ে দিতে হচ্ছে, সেটা আপনার জন্য একটা খরচ। আবার ব্যাংক থেকে লোন নিচ্ছেন, ওটা তো আরও স্ট্রিক্ট জায়গা। লোন ঠিকমতো ইন্টারেস্ট না দিলে ইউ উইল বি ব্যাংকরাপ্ট, মানে দেউলিয়া হয়ে যাবেন আপনার ব্যবসা। সো দ্য থিং ইজ যে এই যে আপনার এই ক্যাপিটালটা নেওয়ার জন্য যে আপনার কস্টটা ইনকার হচ্ছে বা কস্ট দিতে হচ্ছে, ওইটাকে আমরা বলি কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে? এখন তাহলে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালটা কি? এখন আপনি তো শুধু ডেট নেন না, ঠিক না? ডেট কিন্তু ডিইবিটি, হ্যাঁ, অন্য ডেট না। সো নট ডেপ্ট, এটা ডেট, হ্যাঁ। আচ্ছা, সো ডেট যে নিচ্ছেন, এইটা নেওয়ার পর শুধু তো এটাই নিচ্ছেন না, ঠিক না? আবার শুধু তো কেউ ইকুইটি নিচ্ছে না, ঠিক না? শুধু কি কেউ ইকুইটি নিচ্ছে? 100% মালিকানার কোম্পানি আপনি কম দেখবেন। টু বি অনেস্ট, ইটস টাফ টু ফাইন্ড যে একটা পার্টিকুলার ব্যবসায় ব্যাংকের লোন ঢুকে নাই বা লোন ঢুকে নাই, যে কোনো ধরনের লোন ঢুকে নাই, মানে আনলিভার্ড ফার্ম বলি আমরা, যে কোনো লোন নাই ওই ব্যাংকে। আনলিভার্ড, UNLEVERED, আনলিভার্ড মানে, আচ্ছা এটা মানে সম্পর্কে আরেকটু বলি। লিভারেজের নাম তো শুনছেন সবাই, ঠিক না? লিভারেজ, হোয়াট ইজ লিভারেজিং? লিভারেজিংটা কি? আচ্ছা, লিভারেজ রেশিওর নাম শুনছেন? শুনেন নাই? এক্স্যাক্টলি, যে রমজান ঠিক বলছে। লিভারেজিং, লিভারেজ রেশিও। আচ্ছা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনারা কয়টা রেশিও শিখছেন? মানে মেইনটা দুইটা, কি কি বলেন তো? না না, কারেন্ট রেশিও না, ওগুলোকে কি বলে? লিকুইডিটি রেশিও আর প্রফিটেবিলিটি রেশিও। ওগুলার আন্ডারে হচ্ছে এই যে লিকুইডিটির আন্ডারে হচ্ছে ক্যাশ রেশিও, কুইক রেশিও, কারেন্ট রেশিও। সিমিলারলি প্রফিটেবিলিটি রেশিওর আন্ডারে হচ্ছে ROE, ROA, নেট কি জানো এটা, NPM হচ্ছে ওটা কি জানো, নেট প্রফিট মার্জিন, হ্যাঁ, NPM। সো এগুলো হচ্ছে ছিল প্রফিটেবিলিটি। কেন? কারণ ROA মিনস রিটার্ন, রিটার্ন মানে কি? প্রফিট, লাভ, ঠিক না? রিটার্ন জেনারেট মানে কি? আপনি একটা লাভ পাচ্ছেন। সো দ্যাটস ওয়াই আমরা ওইটাকে প্রফিটেবিলিটি রেশিওস বলে থাকি। তো সেরকম একটা রেশিও আছে, এটাকে আমরা বলি লিভারেজ রেশিওস, যেটা আপনাদের কাভার করা হয় নাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, কাভার করা উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, লোন আর ইকুইটি, মানে লিভারেজ রেশিও ডিলস উইথ লোন অ্যান্ড ইকুইটি, মানে সরি, ডেট অ্যান্ড ইকুইটি। ডেট রেশিও, ইকুইটি রেশিও, ডেট টু ইকুইটি রেশিও, ডেট অ্যান্ড ইকুইটির মধ্যে যে রেশিওটা সেটা, সেগুলো নিয়ে ডিল করে। হ্যাঁ, সো লিভারেজের ইংলিশ মিনিংটা হচ্ছে গ্র্যাব অথবা গ্রিপ, ধরে ফেলা, ঠিক আছে? সো এই জায়গাটা থেকে ফাইন্যান্সে যেটা আসছে, ফাইন্যান্সে এটা ধরে ফেলা। কেমনে? লোন আকাশে উঠতেছে, আপনি এটা ধরলেন,
ধরে কি করলেন, এক হাত দিয়ে ধরে আর এক হাতে নিয়ে যেয়ে ফাইন্যান্স করলেন, মানে ওইটাকে দিয়ে খাটাইলেন ব্যবসায়। সো ইট ইজ লাইক আপনি বড় করতেছেন টাকা, অর্থাৎ ধরতেছেন, ধরে গিয়ে ওইটাকে হচ্ছে আর একটা হাত দিয়ে ওইটাকে করতেছেন, চালাচ্ছেন। সো এর জন্য এই লিভারেজ জিনিসটা আসছে, মানে আমরা বলি লিভারেজিং। আমরা যখনই লোন নিয়ে থাকি উই কল ইট উই আর ডুইং আ লিভারেজিং, মানে লিভারেজ করা হচ্ছে এটাকে, ঠিক আছে। সো যদি কোনো কোম্পানিতে 1 টাকাও লোন যদি না ঢুকে থাকে উই কল দ্যাট আনলিভার্ড, বাট ইন রিয়ালিটি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এনি সর্ট অফ আনলিভার্ড ফার্ম। আনলিভার্ড ফার্ম আপনি দেখবেন না, সব জায়গায় ইকুইটি অ্যান্ড ডেটের মিক্সচার দেখবেন। লোনবিহীন কোনো কোম্পানি আছে? কোনো এক্সাম্পল দিতে পারবেন যে লোন নেয় নাই? নাই, কোনো কোম্পানি নাই। অর্থাৎ আপনার কর্পোরেশন ফরম্যাটে গেলেই লোন নিতে হবে, নিতে হয়ই, এটা অনেক কারণে নিতে হয়। সো ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল যেটা করে সেটা হচ্ছে যে এই যে মনে করেন আপনি লোন নিচ্ছেন আবার ইকুইটি নিচ্ছেন, এই দুইটার জন্য কি ইন্টারেস্ট রেট ডিফারেন্ট না? বা আপনি যে কস্টটা তো ডিফারেন্ট। সো আমরা কি করি, বা ফাইন্যান্সিয়াল ম্যানেজার যেটা করে, এখানকার যে রেটটা আছে বা যে কস্টটা আছে আর এখানকার যে কস্ট আছে, মানে ডেট আর ইকুইটি, এই দুইটার একটা এভারেজ করে, বা এই দুইটায় আমার কতটুকু দিতে হবে সেটা সে বাইর করে। এখন মনে করেন সে এটা একটা সোর্স থেকে করবে, তার হাতে মাল্টিপল অপশন থাকতে পারে না? যেমন আপনি যদি একটা মোবাইল কিনেন ফোর্সে, তো মোবাইল কিনতে গেলে আপনার দোকানের অপশান আছে যে আপনি কোন দোকান থেকে মোবাইলটা কিনবেন। সাপোজ আপনি একটা মোবাইল নেবেন, মানে দোকানের তো অভাব নাই, ঠিক না? বা আপনি একটা পিসি কিনবেন, আপনি রায়ানস আছে, স্টারটেক আছে, টেকল্যান্ড আছে, তারপরে হচ্ছে আপনার গ্লোবাল ব্র্যান্ডস আছে, দোকানের অভাব আছে? এখন যেমন আমি সেদিন মাউস কিনছি, হ্যাঁ, এখন মাউস কেনার পর আমি ফার্স্টে দেখলাম যে গ্লোবাল ব্র্যান্ডসে এই মাউসটার দাম 5500। আচ্ছা ঠিক আছে, আরেকটু খোঁজ নেই। তারপরে আমি দেখলাম যে স্টারটেকে এটা 5200। দেন আমি দেখলাম রায়ানসে আছে কিনা, এটা রায়ানসের মধ্যে আরও কিছু লোকাল কোম্পানি ছিল। ফাইনালি রায়ানসে দেখলাম 4650। ওরা আবার আমার 150 টাকা ডিসকাউন্ট দিয়ে আমার মাউসের দাম হয়ে গেছে 4500। তাহলে এখন আমি কোন জায়গা থেকে কিনছি জিনিসটা? রায়ানস থেকে কিনছি। এই সেম জিনিসটাই ফাইন্যান্সিয়াল ম্যানেজাররা করে, ওরা দেখে যে কোন জায়গা থেকে ডেট কম পাবো, কোন জায়গার ইনভেস্টরদের কাছ থেকে টাকাও পাবো কিন্তু কম রিটার্ন দিলে সমস্যা নাই, ঠিক আছে। সো এইভাবে করে বিভিন্ন ধরনের সোর্স থাকে। তো ওই সোর্সগুলো থেকে যেটা হয় যে প্রত্যেকটা সোর্স থেকে আমরা এইভাবে করে ক্যালকুলেট করি, দুইটা সাইড থেকে ক্যালকুলেট করার পরে যেটা সবচেয়ে কম কস্ট অফ ক্যাপিটাল হয় আমরা ওই জায়গা থেকেই হচ্ছে বা ওই সোর্স থেকে টাকাগুলো টানি, ফান্ড টানি, বা ওইভাবেই আমরা ক্যাপিটাল স্ট্রাকচারটা করি যে আমি ইকুইটি নিব 60%, ডেট নিব 40%, বা ইকুইটি নিব 50%, ডেট নিব 50%। এরকম করলে আমার জন্য কস্ট অফ ক্যাপিটালটা সবচেয়ে কম হবে এবং আই উইল বি বেনিফিটেড, ঠিক আছে, বা আমার জন্য এটা ইফেক্টিভ ডিজাইন হবে। সো ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালটা এই জিনিসটাই, যে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল রিপ্রেজেন্ট আ কোম্পানিজ কস্ট অফ ক্যাপিটাল with each category of capital, debt and equity proportionately weighted. মনে করেন যে সাপোজ আপনি সোর্স নাম্বার 1 থেকে দেখতেছেন যে 1 লাখ টাকায় 1 লাখ টাকা যদি আপনার ইকুইটি হয়, ডেট হয়, তাহলে মনে করেন টোটাল ক্যাপিটাল মনে করেন ফরসে 5 লাখ, তাহলে বাকি ইকুইটিতে যাবে হচ্ছে 4 লাখ, ঠিক না? সো এই প্ল্যাটফর্মে মানে এই কম্বিনেশনে দেখলেন যে ডেটের ভ্যালু কেডি, এটার মান হচ্ছে মনে করেন কস্ট পড়বে 5%, আর ইকুইটির জন্য আপনার কস্ট পড়বে 10%, ঠিক আছে। এটা মনে করেন একটা সোর্স আপনি পাইলেন, ফাইন্যান্সিয়াল ম্যানেজার এটা দেখলো। দেন আবার মনে করেন যে 2 নম্বরে ডেট হয়ে গেল 2 লাখ, যদি 2 লাখ আপনি নেন এখানে তাহলে হবে কত? 3 লাখ, কারণ টোটালটা মিলে হবে 5 লাখ। ওইটা পরেরটায় দেখলেন যে ডেটের জন্য 6% আর এটার জন্য 9%। এইভাবে করে কিন্তু 3 সেম মনে করেন যে আরেকটা সোর্স হইতে পারে। এইভাবে করে করে প্রত্যেকটা দেখেন একটা ওয়েটে কিন্তু প্রপোর্শনেট আছে, ঠিক না? 5% এটার জন্য ডেটের কস্ট 5% আর ইকুইটির কস্ট হচ্ছে 10%। আবার সেকেন্ড সোর্সের ক্ষেত্রে ডেটের জন্য হচ্ছে 6% আর ইকুইটির জন্য 9%। তাহলে কি আমরা একটা ওয়েট দিচ্ছি, আলাদা আলাদা ওয়েট দিচ্ছি, ঠিক না? মানে ক্যালকুলেশনটা কিন্তু ডিফার করবে, সেম থাকবে না। সো আমরা কি করব, এই সব কিছু দেখে
দেন সবচেয়ে কম যে কস্ট অফ ক্যাপিটালটা ওইটাকেই হচ্ছে আমরা ফাইনালি চুজ করব যে হ্যাঁ দ্যাট ইজ দ্য পারফেক্ট কম্বিনেশন বা পারফেক্ট ডিজাইন, ঠিক আছে? সো এই জিনিসটাই হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল বা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। সো আমি কি করলাম, একটা সোর্স, দুইটা সোর্স, তিনটা সোর্স, চারটা সোর্স, এইভাবে 5, 6টা 10টা সোর্সও থাকতে পারে, 10টা সেট আপ থাকতে পারে, ঠিক আছে? 10টা সেট আপে প্রত্যেকটা ভ্যালু ডিফারেন্ট হইতে পারে। সো এই জায়গায় আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এই যে ফর্মুলাটার পরে আছে, ফর্মুলা অ্যাপ্লাই করে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে 5 নম্বর সোর্সে আমার কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে কম হয় ফর সে 90,000 টাকা, আর বাকি সব জায়গায় 90,000 এটা অনেক বেশি হয়ে যায়, মনে করেন 10,000 টাকা আছে সাপোজ, আর বাকি সবগুলোই আমি দেখলাম যে 11,000, 12,000। সো আমি এই 5 নম্বর সোর্সটাকেই চয়েস করব, কারণ এখানে আমার কস্ট হচ্ছে সবচেয়ে কম। মাথার উপর দিয়ে যাচ্ছে? মাথার উপর দিয়ে গেলে বললেন মাথার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে আরও। সো WSSC ক্যান বি ক্যালকুলেটেড বাই মাল্টিপ্লাইং দ্য কস্ট অফ ইচ ক্যাপিটাল সোর্স বাই ইটস রেলিভেন্ট ওয়েট, ঠিক আছে? এই দুটা গুণ করব, এই দুটা গুণ করব, যোগ করব, করলে দেখবেন যে বেড়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, গুণ করে যোগ করে দিলেই তো আমি বের হয়ে যাচ্ছি, পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এই জিনিসটাই সেখানে বলছে যে ইন টার্মস অফ ভ্যালু দ্যাট অ্যাডিং দ্য রেজাল্টস টুগেদার টু ডিটারমাইন দ্য টোটাল। সো এই দুটাকে আমি গুণ করবো, মনে করেন 5%, 1 লাখের 5% কত? 4,000, ঠিক না? সরি 5,000, আর 40-এর 4 লাখের 10% কত? 40,000। তাহলে এখানে হবে হচ্ছে টোটাল 45,000 কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে? বুঝছেন ব্যাপারটা কি? এটাই ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা আমরা খুব ইজি ম্যাথ দেখব, মানে একটা সোর্স থেকে ম্যাথ দেখব, তেমন কঠিন ম্যাথ না। এখানে দেখেন ফর্মুলাটা যদি আমরা দেখি, WSCC খুবই ইজি ফর্মুলাটা। হ্যাঁ, ই হচ্ছে মার্কেট ভ্যালু অফ দ্য ফার্মস ইকুইটি, ই ফর ইকুইটি মনে রাখবেন, ইকুইটি ভ্যালু যেটা, মানে এই যে এই ভ্যালুটা, ঠিক আছে? আর ডেট কোনটা তাহলে? এটা, ঠিক আছে? আর ভি হচ্ছে কি দেখেন, দুইটার যোগফল, তার মানে টোটাল ভ্যালু, অর্থাৎ এখানে দুইটার যোগফল কত? 5 লাখ। প্রথমেই বলছিলাম টোটাল ক্যাপিটালটা সেটা। আর এটা হচ্ছে কস্ট অফ ইকুইটি, বা এটাকে KE বা KDও, কালকে কর্পোরেট ফাইন্যান্স ক্লাস নিছি তো ওখানে আবার কে ইউজ করছে, এর জন্য কে ইউজ করলাম। বা আপনারা KE RE দুইটাই দিতে পারেন, আর ফর রেট, কে ফর রেট, যে কোনো একটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, পার্সেন্টেজটাকে ভাঙতে হবে কিন্তু, মানে মনে করেন 10% কি, 10% হচ্ছে 0.1। হ্যাঁ, দেওয়া থাকবে, সব দেওয়া থাকবে, ম্যাথে ঢুকতেছে আরও ক্লিয়ার হবে, সমস্যা নেই। একটা হচ্ছে কস্ট অফ ইকুইটি, যেটা পার্সেন্টেজ, এই যে এই পার্সেন্টেজটা কস্ট অফ ইকুইটি, আর কস্ট অফ ডেট হচ্ছে এটা, আর অ্যাডিশনালি কর্পোরেট ট্যাক্স রেট আছে, এটা আমরা এখান থেকে মাইনাস করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, KE RE যা করেন, আমি আপনাদের অনেকেই আই ইউজ করছেন, আর ইউজ করছেন, এনের জায়গায় টি ইউজ করছেন, আমি কাউকেই কোনো ওই জায়গায় কোনো পেনাল্টি দিই নাই। ইভেন ওই যে আমি আগের দিন ক্লাসে মনে হয় বলতেছিলাম যে আপনাদের খাতা থেকে আমি একটা কুইক রেশিও শিখছি, সেটা হচ্ছে যে কুইক রেশিও আমি জানতাম হচ্ছে, কুইক রেশিওর ফর্মুলাটা কি মনে আছে? ইন্তেসার যদি না পারে তাহলে ওমর কই, ওমর। আচ্ছা, আপনার নাম কি ওমর না ইয়ামিন, নাকি দুইটাই? সবাইকে ইয়ামিন ডাকে? আচ্ছা, ইন্তেসার, ইয়ামিন আর উমার ওই যে হাতে লিখতেছে ইচ্ছা মতো। হ্যাঁ, বলেন এবার 3 জন বলেন দেখি কুইক রেশিও কি। এই যে এখন পারবে না, ওদেরকে 30 পাওয়া তাহলে কি সলিড? হ্যাঁ, কেটে দেই না 5 মার্ক? আচ্ছা, যাই হোক, ঠিক আছে। এরকম হয় যে আমরা একটা জিনিস পড়ে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা আমি বলতেছি, লিকুইড অ্যাসেট। হ্যাঁ, যেমন আমি একটা জিনিস, আমি খাতা দেখতেছি, বুঝছেন? খাতা এখন আপনাদেরকে তো আমি পড়াইছি কি, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স যদি থাকে, ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি, ঠিক না? তো আমি খাতা দেখতে দেখতে দেখি যে কোনো একজন না, একটা গ্রুপ
তাদের সিরিয়াল পরপর, যাই হোক। তো একটা গ্রুপ, তা আমি দেখলাম যে লেখছে যে ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। এখন আমি তো ওই ফর্মুলাটা ক্রস মারতে গেছি, বুঝছেন, ফার্স্ট টাইম। এটা তো ভুল, মানে আমার চোখে ভুল। যে দেখি অ্যান্সার ঠিক আছে, আমি যে কী রে অ্যান্সার ঠিক আছে, এটা কীভাবে সম্ভব? এরপর আমি 10 মিনিট এটা নিয়ে স্টাডি করলাম যে আসলে এটা ঠিক আছে কিনা। পরে দেখলাম হ্যাঁ, ওই রেশিও ঠিক আছে, মানে ইট ইজ অলসো অ্যাকসেপ্টেড। আমিও শিখি নাই কখনো, আমার টিচার আমাকে শিখায় নাই, বা আমি ওইটা নিয়ে আমি জানি যে এতটুকু ঠিক আছে। সো পরে কিন্তু আমি মার্ক দিছি, আমি কিন্তু কাটি নাই। সো জিনিসটা হচ্ছে এই যে দেখেন, আমি নিজেও শিখলাম। সো আমার কথা হচ্ছে যে আমি আপনাকে একটা স্টাইলে পড়াবো, আপনার কাছে যদি মনে হয় যে না স্টাইল পছন্দ হচ্ছে না, আমার কাছে আমার স্টাইলটা ভালো, ইউ আর ফুল লিবার্টি টু ইউজ দ্যাট, আই হ্যাভ নো প্রবলেম। আমার কথা একটাই যে আপনি জিনিসটা জানেন, বুঝছেন, শিখছেন, এই মেসেজটাই আমার পাইতে হবে, ঠিক আছে? সো আমি কিন্তু পরে ওইটা যে মার্ক পাওয়ার কথা, একজন মনে হয় 2 পাইছিল, ইন্টারপ্রিটেশন ঠিক ছিল। সো আমি দিছি কিন্তু, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এগুলা ক্রস চেক করি না। সো আমি আপনাদের প্রত্যেকটা খাতা খুব কেয়ার নিয়ে এবং সময় নিয়ে দেখছি, এমন না যে ঠাস 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 ঠাস, নট লাইক দ্যাট। আই টুক টাইম, দ্যাটস ওয়াই আমার এতদিন লাগছে। হ্যাঁ, সো জিনিসটা হচ্ছে যে আপনি যাই করেন, কে ইউজ করেন, আর ইউজ করেন, আই ইউজ করেন, যেমনি খুশি তেমনি ইউজ করতে পারেন, বাট জিনিসটা রেলিভেন্ট হইতে হবে। এখন আপনি হ্যাঁ অ্যান্সারটা মিলাচ্ছেও, ভিতরেও মিলতে হবে, আর আপনি কোনো রকম করে যে অ্যান্সার মিলাই দিলে তো হবে না, ঠিক না? তো জিনিসটা হচ্ছে কি যে আপনি আর ইউজ করলেন, ঠিক আছে, ওই জায়গায় কে ইউজ করলেন, কিন্তু আপনি কি করলেন, ওই ইকুইটির রেটটা মাল্টিপ্লাই করলেন হচ্ছে ডেটের সাথে, ডেট ভ্যালুর সাথে, তখন তো ম্যাথ ভুল হয়ে যাবে, তখন তো ওইটা কিছু করার নেই। সো ব্যাপারটা হচ্ছে এটাই, হোয়াট এভার ইউ ইউজ, ইউ হ্যাভ টু মানে ইউজ দ্য কারেক্ট ওয়ান, মানে অ্যান্সার বের করে নিয়ে আসা, প্রসেস সিস্টেম সেম থাকতে হবে। তারপরে অনেকেই আপনার ওই টাইম ভ্যালু অফ মানিতে আমি যেভাবে শিখাইছি ওইভাবে না দিয়ে হচ্ছে তারা আইটাকে ডিরেক্টলি নিচে বসাইছে, সেরকম অনেকভাবে অনেকে দিছে। আমি আপনাদেরকে একটা স্টাইলে শিখাইছিলাম, ঠিক না? ওরা না দিয়ে আইটাকে নিচে দিছে, মানে এর নিচে না দিয়ে ইয়ার নিচে দিচ্ছে, ডাইরেক্ট ওই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিচ্ছে আই। সমস্যা নেই, সেম জিনিস সেটা, আইকে বাইরেও নিয়ে আসা যায়, ভিতরেও রাখা যায়, যেভাবে খুশি। মোট কথাই হচ্ছে ওটা পুরোটা ডিভাইডেড বাই আই হবে। সো জিনিসটা হচ্ছে এটাই যে হোয়াট এভার ইউ ডু, জিনিসটা রেলিভেন্ট হতে হবে, এটাই। সো ইউ হ্যাভ লিবার্টি টু ইউজ কে, আই, যা খুশি তাই ইউজ করতে পারেন, সমস্যা নেই। ট্যাক্সে আপনি টিসি না দিয়ে টি দেন, সমস্যা নেই। ওকে, এবার আমরা এই ম্যাথটা করি। কি ভয় লাগতেছে ম্যাথ দেখে? দেন ম্যাথটা কত ইজি। হ্যাঁ, ও ক্যালকুলেটর আমার কাছে নাই, যাই হোক এটা এইভাবেই দেখাই দেওয়া যাবে, সমস্যা নাই। ইফ এ কোম্পানি হ্যাজ এ ডেট, আচ্ছা আপনাদেরকে একটু আগে একটা লাস্টে ম্যাথ দেখাইলাম না, ওই যে বড় চিপ সোর্সের যে একটা ম্যাথ দেখাইলাম না, ওইটা হচ্ছে এই ম্যাথটা, মানে যেটা দেখাইলাম, বুঝছেন? ওইটা আপনাদের নাই, সমস্যা নেই, আপনাদের এরকমই ম্যাথ থাকবে, কঠিন ম্যাথ থাকবে না। আচ্ছা দেখেন, ইফ আ কোম্পানি হ্যাজ এ ডেট অফ $500,000 উইথ অ্যান ইন্টারেস্ট রেট অফ 6%, তার মানে আমি এখান থেকে দুইটা ইনফরমেশন পাইলাম। কস্ট অফ ডেট কত? 6%। আচ্ছা, ইকুইটি কত? 10 লাখ বা $1 million উইথ আ কস্ট অফ ইকুইটি অ্যাট 8%, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা WACC ক্যালকুলেট করতে হবে। এখন একটা কথা আছে, তাহলে এই টিসির ভ্যালুটা কই? দেওয়া নেই। ট্যাক্স যদি কখনো না দেওয়া থাকে তাহলে 30% ধরে নেবেন, শেষ। হ্যাঁ হ্যাঁ, 30% ইন জেনারেল ধরে নেবেন। এখন আমি যদি চাই কারুকার্য করতে, আমি 25% দিতে পারি, বাট যদি হ্যাঁ কোয়েশ্চেনে যদি না থাকে তাহলে 30%, বাট এটা কিন্তু আমার লাগবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন দেখেন এই ফর্মুলার সাথে ম্যাথটা মিলান, গেম ওভার, শেষ। এই দেখেন ই বাই ভি, এই যে ইর ভ্যালুটা কত? 1 লাখ বাই ভি কত? এই দুটার যোগফল, ঠিক না? এই যে 1 লাখ যোগ 5 লাখ, 15 লাখ। সে 10 লাখ ডিভাইডেড বাই 15 লাখ ইন্টু 0.08, মানে এই যে কস্ট অফ ইকুইটি। সবসময় মনে রাখবেন, ইকুইটির সাথে ইকুইটি, ডেটের সাথে ডেট, এই ভুলটা করবেন না।
এবং আমি জানি আমি কনফার্ম এই ভুলটা সবাই মানে ম্যাক্সিমাম করবেন, ডেটার সাথে ইকুইটিটা ঘোলায় ফেলবেন। সবসময় মনে রাখবেন যে মানেই হচ্ছে ইকুইটি, ইকুইটি মানেই হচ্ছে ইকুইটির রেটটা গুণ হবে, ঠিক আছে? এই দুটা যাতে কোনোভাবে ভুল না হয়, কেয়ারফুল থাকেন, ম্যাথ পুরো ভুল হয়ে যাবে। কষ্ট করবেন, ম্যাথ একটা বড় করে লিখবেন। যেমন এবার টাইম ভ্যালু অফ মানিতে যেটা আমি ফেস করছি, মানে আমার নিজের খারাপ লাগছে কাটতে, কিন্তু কিছু করার নেই, আমাকে কাটতে হবে। সব কিছু ঠিকঠাক লেখে এই জায়গায় -n না দিয়ে n এরকম করছে, মানে এই যেখানে লেখা আছে তো অ্যাজিউম 30%, না দেওয়া থাকলে 30% শেষ। কোথায়? 5 লাখ হবে, ওইখানে 10 লাখ দেওয়া আছে। ওপস, মাই ব্যাড। আচ্ছা এখন ঠিক করি তো, ভেরি গুড। আচ্ছা এইটা হচ্ছে আমি বেসিক্যালি রাতে বসে বসে করতেছিলাম। না না না, ঘোলাই যায় না, আমি এটা মানে হয়তো বা এই যে এইটা থেকে এটা কপি করছি তো, বুঝছেন? মানে এটা আমি কপি করছি, কপি করার কারণে এটা হয়েছে। আমি তো এটা হাত মানে এই ফ্র্যাকশন ভ্যালু এগুলো কিন্তু হাতে বানানো, মানে কোথাও থেকে নেওয়া না, মানে হাতে আপনার ওই ইয়াতে ইকুয়েশন দিয়ে পাওয়ার পয়েন্টে করা যায়, এরকম ফ্র্যাকশন আনতে পারবেন। সো দেখা গেছে ওই জন্য মনে হয় আমার ভুল হয়েছে। মানে এই টোটালটাই দেখেন কাস্টমাইজেবল, মানে হাতে বানানো। হ্যাঁ, সো জিনিসটা হচ্ছে যে ওইটা করতে যেমন, বাট ক্যালকুলেশনে কি ভুল আছে দেখেন তো। আচ্ছা ক্যালকুলেশনে মনে হয় ভুল নাই। ভেরি গুড রমজান, থ্যাংক ইউ সো মাচ এটা ধরার জন্য। এটা না হলে তো আমি স্লাইড এমনিই দিয়ে দিতাম আপনাদের, তখন তো একটা। হ্যাঁ না, পোর্টালে দেই নাই এখনো, দিব। এই ক্যালকুলেশন করে দেখেন পুরাটা, মানে এই পুরা পার্টটা ক্যালকুলেশন করে দেন। ঠিক আছে কিনা, মানে এই যে 0.014, ঠিক আছে? ওই তো আপনার মনে করেন যে এটা 5 লাখ, মানে ওই সেন্সেই করছি, কিন্তু ইয়া করতে মনে নাই, 10 লাখ টাইপ করে দিচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি বুঝা গেছে? এই দেখেন E/V, ভি হচ্ছে টোটাল ভ্যালুটা, ঠিক আছে? মার্কেট এই যে E+D বা টোটাল ভ্যালু, আর হচ্ছে ইকুইটি পোর্শন, ডেট হচ্ছে ডেট পোর্শন, আর গুণ করবেন E/V, এই যে এই মিলবে, আর এই ডি মিলবে, শেষ। এইভাবে মনে রাখবেন, তাহলে মনে রাখতে সহজ। হ্যাঁ, 1 - TC। এখানে আপনি ইউজ করলে থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন। এই যে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করছি, থার্ড ব্র্যাকেটটা ইউজ করাই বেটার, কারণ ওই ফর্মুলাটা হচ্ছে আমি নেট থেকে নিছি, নেটে থার্ড ব্র্যাকেট পাই নাই, বা বেটার থার্ড ব্র্যাকেটটা ইউজ করা। মানে এখানে যেভাবে দেখতেছেন এইভাবে করেন। পরীক্ষায় আমি যেটা করবো, আমি ভ্যালু চেঞ্জ করে দিব, ঠিক আছে? এটাই। বা আরেকটা আমি করতে পারি, বলে দেই আপনাদেরকে, সেটা হচ্ছে আমি যেটা করতে পারি, আমি একটা ডেট দিয়ে বলতে পারি যে টোটাল ভ্যালুটা কত, অর্থাৎ ভি এর মান দিতে পারি, ঠিক আছে? মানে এখানে কি আর ডি এর মান দেওয়া আছে, ঠিক না? ইকুইটি আর ডেটের মানটা দেওয়া আছে। আমি যেটা করতে পারি, আমি ভি এর মান দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, তখন কি করবেন? ভি - করবেন, সিম্পল, ডি বের করার জন্য। মনে করেন এখানে আমার কি ইকুইটি দেওয়া আছে, সমস্যা। হ্যাঁ, মনে করেন আমার এখানে কি দেওয়া আছে, ডেট দেওয়া আছে আর ইকুইটি দেওয়া আছে, ঠিক না? এই দুইটা যোগ করে আপনি কি বের করছেন? ভি বের করছেন, ঠিক না? আমি পরীক্ষায় যেটা করতে পারি, আমি ভি আর দিতে পারি, ডিটা আপনার বের করে নিতে হবে। কি করবেন? মাইনাস করে নেবেন, বুঝছেন? এই ম্যাক্সিমাম এই মডিফিকেশন বা এই চেঞ্জটা আসতে পারে, এর বাইরে কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে? কারণ এটা তো জেনারেল ম্যাথ, যদি ভি দেওয়া থাকে আর দেওয়া থাকে, তাহলে এই যে ভি - এই পাশে নিয়ে গেলে তো ভি - ডি এর ভ্যালু বের হয়ে যাবে তাহলে, ঠিক আছে?
এই ম্যাথটা কি আমরা ক্লিয়ার? আপনি চাইলে একবারে করে দিতে পারেন, ভেঙেও করতে পারেন, ইট ইজ আপ টু ইউ। না না না, আর কিছু চেঞ্জ হবে না, করবো না আর, ঠিক আছে? এটাই করতে পারি, কারণ দেখা যায় যে একেবারে রেলিভেন্ট হয়ে গেলে একটু সমস্যা, তো সো হালকা এই জায়গাটায় চেঞ্জ হতে পারে, আর ট্যাক্স রেট উল্লেখ করে দিতে পারি, ঠিক আছে? এই ম্যাথটা নিয়ে কারো ডাউট আছে কিনা বলেন, কেউ না বুঝলে বলেন। ক্লিয়ার? হ্যাঁ না, এটাই আমি মনে করেন যে 6 দিতে পারি এরকম। কোনটা 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 বুঝি নাই। আচ্ছা, ডাইরেক্ট ম্যাথ করে দিলে আমি মার্ক দেই, কিন্তু মানে ইট ডাজেন্ট লুক গুড আর কি, মানে এটা লেখাটা ভালো, আপনার যদি একান্ত সময় না থাকে তাহলে করেন, বাট একটু কষ্ট করে আপনি, ঠিক আছে, আপনি মার্কেট ভ্যালু অফ ইকুইটি না লেখে আপনি ই লিখলেন, ডি লিখলেন, ভি কত সেটা লিখলেন, আলটিমেটলি তো হ্যাঁ এটা করবেন, এটা কতক্ষণ লাগে? আপনি যদি এইটা পারেন তাহলে অবশ্যই এটা লিখতে পারবেন। আপনি এখানে কস্ট অফ ইকুইটি না লেখে আর ইকুয়ালস টু 8%, আর ডি ইকুয়ালস টু 6% লেখেন, টিসি ইকুয়ালস টু এটা, তাহলে কি আপনার একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে ইটস অ্যাপ্লিকেবল ফর অল কোর্সেস অ্যাজ ওয়েল। আপনার কিন্তু একটা কোয়েশ্চেনের ইম্প্যাক্ট আরেকটা কোয়েশ্চেনের উপর পড়ে অনেকের ক্ষেত্রেই। যখন একটা টিচার বা এক্সামিনার দেখবে যে আপনি একটা কোয়েশ্চেন খুব সুন্দর করে লিখছেন, তখন তার অটোমেটিক্যালি নেক্সট কোয়েশ্চেনে সে বাই ডিফল্ট আরেকটু বেশি মার্ক দেওয়ার চেষ্টা করে। আর যদি দেখে যে আপনি কেয়ারলেসনেস কোনো রকমে দিয়ে দিছেন, তখন তার ওই ইচ্ছাটা থাকে না। সো যদিও আপনার দুইটাই ইন্ডিপেন্ডেন্ট অ্যান্সার, বাট এটা হিউম্যান সাইকোলজিটাই এরকম, যখন আপনি দেখবেন যে এটা খুব ক্লিয়ারলি সুন্দর রিপ্রেজেন্টেড হয়েছে কোনো কিছু, তখন দেখা যাবে যে এটা নেক্সট কোয়েশ্চেনের উপর একটা ইম্প্যাক্ট পড়ে। সো ইট ইজ বেটার যে যখন যেটা মানে যেটা যেভাবে আপনি পড়তেছেন সেটাই মানে পরীক্ষায় এনে দেওয়া, মানে এটা শুধু আমার জন্য না, এটা সবার জন্য। আমার জন্য মানে আমার কথা হচ্ছে যে আপনি সিস্টেমেটিক ওয়েতে লিখছেন কিনা, দ্যাটস দ্য থিং, দ্যাটস আই সিক ফর, মানে আমার ক্ষেত্রে। বাট অনেকের ক্ষেত্রে এটা ফ্যাক্ট করে, আপনি একটাই খারাপ করছেন কিন্তু দেখা যাবে যে ওইটাই ইম্প্যাক্ট ফেলে অন্যগুলায়, বিশেষ করে থিওরিটিক্যাল কোয়েশ্চেনে এটা খুব ডেঞ্জারাস, বুঝছেন? ঠিক আছে, এন্ড অফ ডিসকাশন। এখানে হচ্ছে আপনাদের কিছু এক্সামটেড পার্ট আছে, আবারও বলে দিচ্ছি এগুলো আপনাদের কিছু পড়া লাগবে না, এগুলা বাতিল, ঠিক আছে? এটা আপনাদেরকে রেখে দেওয়ার জন্য আমি দিচ্ছি, মানে এটা চাইলে যদি কারো কখনো মানে এটা পড়বেন না, তারপরেও যদি ইচ্ছা থাকে কখনো কোনো সময় পড়তে পারেন, যেহেতু এটা বানায় ফেলছিলাম, সো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে আমাদের হাতে টাইম আছে, আমরা জাস্ট 10 মিনিট নেক্সট চ্যাপ্টারটা নিয়ে একটু স্টার্ট করব, ঠিক আছে? দেখেন আমি একটা আচ্ছা, এই রেকর্ড আন্ডার রেকর্ডে আছেন। আচ্ছা আমি বলি একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি যে আমাদের হাতে সময়টা কম, একটু